ঢাকার আকাশে তখন গাঢ় ধূসর আলো। নয়াপল্টনের এক বাসায় শিশুটি মায়ের কোলে মুখ লুকিয়ে বলে, আম্মু, স্কুলে সবাই বলছে তিস্তা নাকি শুকিয়ে গেছে, আমাদের পানি থাকবে না। মা চুপ করে থাকেন। খোলা জানালা দিয়ে দূরের বস্তির ছেলেরা পলিথিনে পানি জমিয়ে খেলছে। রাজধানীর রাজনীতির দালানে এখন আলো নেই, কিন্তু অন্ধকারে কেউ একজন ভবিষ্যতের মাটি খুঁড়ছে। সেই মাটির নিচে হয়তো লেখা আছে এক জাতির অবশিষ্ট সাহস। আর ঠিক তখনই ৮,০০০ মাইল দূরে যুক্তরাষ্ট্রের এক বিলাসী ডিনার পার্টিতে হাসির মাঝখানে ছুড়ে দেওয়া হলো একটি কণ্ঠের গর্জন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণের অপেক্ষা করব, এরপর 10টি মিসাইল মারব, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, যদি ডুবি বিশ্বকে নিয়েই ডুবব। কথাগুলো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। তার চোখে আগুন, ঠোঁটে অভিমান আর শব্দে হুমকি। এই পৃথিবীতে কেউ আর কারো দাস থাকবে না, এটা ইতিহাসের অঙ্গীকার। এই কথাগুলো শুনে হয়তো কারো মনে হাসি আসবে, কারো মনে ভয়, কিন্তু আমাদের মনে আসা উচিত প্রশ্ন। আমরাও তো নদী হারিয়েছি, আমরাও তো প্রতিবেশীর বাঁধে শুকিয়ে যাওয়া তিস্তা যমুনা দেখেছি, আমরাও তো ভেবেছি আমাদের কিছুই করার নেই। কিন্তু আমরা কি সত্যি কিছু করতে পারি না, নাকি আমরা আজও অপেক্ষা করছি কেউ এসে আমাদের বাঁচাবে? একসময় আমরা পাকিস্তানের সঙ্গে তুলনা করে নিজেদের হতাশ বোধ করতাম, অথচ আজ পাকিস্তান অর্থনৈতিকভাবে অস্থির, রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত, অথচ তাদের কণ্ঠে হুমকির শক্তি এখনো বজায় রয়েছে। কেন? কারণ তারা জানে দুনিয়া ক্ষমা করে, দুর্বলতা নয়। দুনিয়া সিম্প্যাথি দেখায়, কিন্তু সম্মান দেয় শুধু সাহসীকে। তারা হুমকি দেয় কারণ তারা জানে তাদের অস্তিত্ব হুমকির মুখে। তারা জানে ভয় দেখিয়ে হলেও টিকে থাকতে হবে। আর আমরা শুধুই শিষ্টাচার শিখি, কিন্তু সম্মান আদায় করতে জানি না। আমরা ভয় পেতে শিখেছি, সাহস দেখাতে শিখিনি। আমাদের নীতি নির্ধারকরা শুধু হিসাব কষে, সাহস নয়। রাষ্ট্র যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে না পারে, তবে তার উন্নয়ন, তার শিল্প, তার সংস্কৃতি সবই ধ্বংস হয়ে যাবে একদিন। পাকিস্তান হয়তো দারিদ্র্যের মধ্যে আছে, কিন্তু তারা জানে আত্মসম্মান কেমন জিনিস। তারা জানে মাঠে নামলে লড়তে হয় মাথা উঁচু করে। আমরা যেন ভুলেই গেছি একটা সময় আমরা তার চেয়েও সাহসী ছিলাম। আজ শুধু স্মরণ করি, ব্যবহার করি না। যেন আমাদের সাহসটুকুও আর্কাইভে রেখে দিয়েছি, চেতনাগাথায়, সংগ্রামী গানের সুরে, কিন্তু বাস্তবে নয়। ভারত যখন নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থে আগ্রাসী নীতি নেয়, তখন বাংলাদেশ হয়ে ওঠে তার কৌশলগত খেলার এক মৌন দাবার বোর্ড। একদিকে তারা বন্ধুত্ব নামে সম্পর্কের মোড়ক নেয়, অন্যদিকে চাপিয়ে দেয় অবিচার। আর আমরা নিজেদের ভাই বলেই ভাবি, আর তারা ভাবে এই ভাইয়ের উপর চেপে বসা যায়। তিস্তা চুক্তি বছরের পর বছর ঝুলে থাকে, অথচ শুষ্ক মৌসুমে কৃষকরা হাঁটু পানির অভাবে ফসল ফলাতে পারে না। উত্তরবঙ্গের এক চাষি হেঁটে যায় মাইলের পর মাইল। খরস্রোতা যে নদী একদিন তার গ্রামের বুক চিরে চলত, আজ সেখানে শিশির পড়ে না। সীমান্তে গুলি চলে, হত্যার সংখ্যা বাড়ে, অথচ কূটনৈতিক ভাষায় আমরা বলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। অথচ ওই হত্যাকাণ্ডের পেছনে পড়ে থাকে এক একটা পরিবারের কান্না, সন্তানহারা এক মার স্তব্ধ চাহনি। ভারতের মিডিয়া যখন বাংলাদেশকে তুচ্ছ করে, কূটনীতিকরা যখন পরামর্শের নাম করে হুকুম দেয়, তখন প্রশ্ন জাগে, এই সম্পর্কের ভিত্তি কি সমতা না দয়া? আমরা কি একটি স্বাধীন রাষ্ট্র, নাকি একটি পরাধীন বন্ধু? স্বাধীনতা যদি নির্ভরতার বদলে আসে, তবে কি সেটা সত্যিকারের স্বাধীনতা? আজ বাংলাদেশের রাজনীতির বড় একটি অংশ ভারতের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় নামে। ক্ষমতায় টিকে থাকার জন্য দিল্লির আশীর্বাদ চাওয়া যেন এক অলিখিত চুক্তি হয়ে দাঁড়িয়েছে। আর সেই সুযোগে ভারত তৈরি করছে এক অদৃশ্য দখল, যেখানে আমরা নিজেরা বুঝতে পারি না আসলে আমরা কার রাষ্ট্র। এই ছায়া আমাদের উপর থেকে না সরলে একদিন সূর্যও হয়তো মুখ লুকাবে। তখন আমাদের জাতি হিসেবেই টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তখন আমাদের সন্তানেরা জিজ্ঞেস করবে, আমরা কি সত্যিই স্বাধীন? তাদের চোখে হয়তো থাকবে কেবল বিস্ময়, আর আমাদের চোখে শুধু অপার অনুশোচনা। বাংলাদেশ যেন একটি চিরন্তন অপেক্ষার রাষ্ট্র, অপেক্ষা করে কখন জাতিসংঘ বিবৃতি দেবে, কখন আমেরিকা চাপ দেবে, কখন চীন সাহায্য পাঠাবে। এই অপেক্ষার তালিকায় হাজারো রাত পেরিয়ে যায়, কিন্তু কোনো আশ্বাস বাস্তব হয় না। কিন্তু কখনো কি আমরা ভাবি আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারি? জাতি হিসেবে আমাদের অভ্যাস হয়ে গেছে অন্যের হাতের দিকে চেয়ে থাকা। এটি কেবল কূটনৈতিক দুর্বলতা নয়, এটি একটি আত্মঘাতী সংস্কৃতি। যেখানে নিজস্ব বিকল্প চিন্তা নেই, সেখানে বিকল্প পথও থাকে না। সীমান্ত হারিয়ে গেলে কাঁটাতার বসানো যায়, নদী হারিয়ে গেলে ড্যাম বসানো যায় না। স্বাধীনতা একবার হারালে তা ফেরে না, তা কেবল স্মৃতিতে বাঁচে। কেবল কবরের ওপর ফুল ফুটে, বাস্তবের মাঠে আর নতুন কিছু জন্মায় না। এখনো আমাদের কূটনীতিকেরা আন্তর্জাতিক ফোরামের দিকে তাকিয়ে থাকে, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি। কিন্তু প্রশ্ন হলো, নিজেদের জন্য কি কখনো নিজেরাই কিছু করেছি, নাকি সবসময় তৃতীয় পক্ষের মুখাপেক্ষী হয়ে থেকেছি? এই মানসিকতা আমাদের বাঁচাবে না, বরং ধীরে ধীরে শেষ করে ফেলবে। আত্মনির্ভরশীলতা গড়ে না তুললে স্বাধীনতার ভিত্তি দুর্বল হয়ে যাবে। একদিন
হয়তো আমাদের সন্তানরাই বলবে, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখেছ, কিছু করনি, এবং আমাদের স্তব্ধ মুখ দেখে তারা বুঝে যাবে আমরা কিছুই করতে পারিনি। আমরা সাহসের গল্প বলি, কিন্তু সাহস দেখাই না। সাহস মানে শুধু যুদ্ধ না, সাহস মানে নিজের উন্নয়ন পরিকল্পনা নিজে নেওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের সীমান্ত নিজে রক্ষা করা। আমাদের সাহস বলতে বোঝায় কেউ কিছু বললে মুখ বুজে থাকা, আর শাসকরা এটিকেই পরিণত রাজনৈতিক বোধ বলে চালিয়ে দেয়। বিশ্বের ইতিহাসে যেসব জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা কেউই করুণা বা ভিক্ষা চেয়ে গড়ে ওঠেনি, তারা লড়েছে প্রয়োজনে নিজের বিরুদ্ধেও। আমাদের সেই আত্মসমালোচনার সাহসও কি আছে? সাহস মানে শুধু সামরিক শক্তি নয়, সাহস মানে রাজনৈতিক সদিচ্ছা, জনগণের পাশে থাকা, সত্য বলা এবং নিজের জাতির ভবিষ্যতের জন্য ভয় পেয়ে নয়, দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া। সাহস মানে আমরা যারা রাস্তা দিয়ে হেঁটে যাই তাদেরও বলতে পারা, আমি বাংলাদেশি, আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেই সাহস কি আমাদের আছে? সাহস মানে মায়ের কান্না দেখে চুপ করে থাকা না, সাহস মানে সন্তান হারানো এক বাবার চোখে তাকিয়ে বলার সাহস, আর কেউ হারাবে না, আমি রক্ষা করব। সাহস মানে ভারতের মতো শোষণকারী প্রতিবেশীর অন্যায়ের সামনে দাঁড়িয়ে বলা, এখানে থামো, এটা আমার ঘর। এই ব্যক্তিগত বোধটাই একদিন জাতীয় হয়ে ওঠে। এই বাক্য অনেকের কাছে চরম, কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্র যদি অস্ত্র না রাখে তবে ভবিষ্যতেও রক্ষা করতে পারবে না। রাষ্ট্র যদি আত্মরক্ষা না পারে তবে সেই রাষ্ট্র কেবল মানচিত্রে টিকে থাকে, বাস্তবে নয়। ভাত ছাড়া মানুষ বাঁচে কষ্ট করে, কিন্তু অস্ত্র ছাড়া জাতি বাঁচে না। একটি পিতা তার সন্তানের মুখে খাবার তুলে দিতে চায়, কিন্তু তার আগেই নিশ্চিত করতে চায় কেউ যেন সেই মুখ থেকে খাবার কেড়ে না নেয়। অস্ত্র সেই নিশ্চয়তার নাম। শুধু গার্মেন্টস বা রেমিটেন্স দিয়ে রক্ষা হয় না আমাদের অস্তিত্ব। যদি শত্রু রাষ্ট্র আমাদের পণ্য বয়কট করে, শ্রমিক ফেরত পাঠায়, তখন আমাদের নিরাপত্তার ভিত্তি কোথায় থাকবে? অস্ত্র মানে শুধু কামান নয়, অস্ত্র মানে প্রযুক্তি, গবেষণা, প্রতিরোধ, আত্মরক্ষা। আমরা কি সেই প্রতিরোধ গড়ার কথা ভাবছি? আমাদের দরকার একটি সামগ্রিক প্রতিরক্ষা দর্শন, যা শুধু সেনাবাহিনীর নয়, রাষ্ট্র ও নাগরিকের যৌথ পরিকল্পনা। আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আমাদের হাতে শুধু চেতনার নয়, অস্ত্রেরও ভার নিতে হবে। একটি জাতি তার গর্ব ধরে রাখতে পারে কেবল তখনই যখন সে নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের রক্ত, ঘাম ও প্রযুক্তি দিতে প্রস্তুত থাকে। অস্ত্র গড়া মানে যুদ্ধ চাওয়া নয়, অস্ত্র গড়া মানে যুদ্ধ ঠেকানোর জন্য প্রস্তুত থাকা। একদিন হয়তো আমাদের সন্তানরা জিজ্ঞেস করবে, তোমরা কেন প্রস্তুত ছিলে না? আমরা যেন তখন মুখ নিচু না করি। এখনো সময় আছে। অস্ত্র শুধু কামানের শব্দ নয়, অস্ত্র মানে আত্মবিশ্বাসের ঢেউ। অস্ত্র মানে চোখে চোখ রেখে কথা বলা, আমরা আছি, আমরা রক্ষা করব। সেই রাতে রাজধানীর পুরনো ঢাকা অঞ্চলের এক ছাদে আলো নিভে যায়। নিচের গলিতে হেঁটে যাওয়া রিকশাওয়ালার ঘণ্টা থেমে যায়, কুকুরের ডাক মিলিয়ে যায় বাতাসে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। ছাদে বসে থাকা এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা আকাশের দিকে তাকিয়ে আছেন। তিনি কোনো তারায় তাকিয়ে নেই, তাকিয়ে আছেন সময়ের গভীরে, যেখানে তারুণ্যের লাশ পড়েছিল, যেখানে একদিন রক্তে লেখা হয়েছিল বাংলাদেশ। তার হাতে পুরনো একটি দেশালাইয়ের বাক্স, গায়ে মলিন হয়ে যাওয়া লাল সবুজ স্টিকার। তিনি বাক্সটা খোলেন না, শুধু স্পর্শ করেন, যেন বুকের মধ্যে জমে থাকা ইতিহাস ছুঁয়ে দেখেন আঙুলের ডগায়। হঠাৎ পাশের চেয়ারে এসে বসে তার নাতি, ক্লাস 5-এ পড়ে। খাতার পেছনের পাতায় একবারে লিখছে বাংলাদেশ। হঠাৎ থেমে যায়। দাদা, কিশোরটি ফিসফিস করে বলে, আমাদের দেশ কি আবার যুদ্ধ করবে? বৃদ্ধ চমকে তাকান। চোখের পাতা কাঁপে না, কিন্তু ভেতরটা কেঁপে ওঠে। তিনি দীর্ঘক্ষণ চুপ করে থাকেন। তার চোখে ভাসে তার সহযোদ্ধাদের মুখ, মাটির নিচে শুয়ে থাকা সহস্র আত্মা। তারপর ধীরে বলেন, যুদ্ধ নয়, এবার লড়াই মর্যাদার। সেদিন অস্ত্র ছিল হাতে, আজ অস্ত্র হবে জ্ঞান, প্রযুক্তি আর একতা। আজ আমাদের লড়াই মাথা নিচু না করার। নাতির চোখে ঝিলিক, যেন বোঝা যায় কিছু একটা। আবার খাতায় ফিরে শব্দটাকে স্পষ্ট করে লেখে বাংলাদেশ। অন্যদিকে বঙ্গোপসাগরের গহীনে এক সাবমেরিন রাডার ছাড়া এগিয়ে চলে। তার টার্গেট শত্রু নয়, টার্গেট ভবিষ্যৎ নিরাপত্তা। তার কোড নেম স্বাধীনতা 2। এই গল্প শেষ নয়, বরং এখনই শুরু। এক নতুন প্রজন্মের যাত্রা, যারা 1971 শুধু মনে রাখবে না, 2071 গড়েও দেবে।